লাবু আর জেঠুমণিকে নির্দোষ প্রমাণ করে কোর্ট চত্বরে রুদ্রকে জুতার মালা পরালো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে জজ সাহেব সবার সামনে বলতে থাকে লাবণ্য সান্যাল আর পল্লব রায় চৌধুরীকে জামিন দেওয়ার ব্যাপারে কোর্ট এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তাই যেহেতু লাবণ্য সান্যালের সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই আজকের জন্য জামিন নামঞ্জুর করা হলো। আর পল্লব রায় চৌধুরী যেহেতু নিজে জামিন নিতে ইচ্ছুক নন, তাই কোর্ট তাকে জামিন দিচ্ছে না। কিন্তু ধানসিঁড়ি রায়চৌধুরীকে আর একদিনের সময় দেওয়া হচ্ছে লাবণ্য সান্যাল যে নির্দোষ সেটার প্রমাণ বের করার জন্য। তখনই ধানসিঁড়ি খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে জজ সাহেব চলে গেলেই রুদ্র আর রিকি খুব হাসতে থাকে। তখন ফুলকি বলতে থাকে, দেখেছেন স্যার, জামাইবাবুকে দেখেই বোঝা যাচ্ছে যে উনি নিশ্চয়ই সব কিছুর কারসাজি করেছে, তাই তো দেখেন না ওরা কত খুশি। তখন রোহিত বলতে থাকে, সেটাই তো দেখছি। তারপরে জজ সাহেব চলে গেলে ওইদিকে বড়বাবু লাবু আর মাস্টারমশাইকে বলতে থাকে, চলুন লাবণ্য সান্যাল আর মাস্টারমশাই, আপনাদের যে কত আর এই কোর্ট চত্বরে এভাবে চক্কর খেতে হবে কে জানে। এই বলে হাসতে থাকে বড়বাবু। তখন রোহিত খুবই রাগ করতে থাকে। তারপরে দেখা যাবে লাবণ্যর কাছে চলে আসে ফুলকি আর এসে বলতে থাকে, দিদি ভাই তুমি একদম চিন্তা করো না, আমরা তোমাদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবই। তখনই লাবু বলতে থাকে, ফুলকি আমি জানি। তারপরে ধানসিঁড়িকে মাস্টারমশাই বলতে থাকে, ধানু তুই যে কত বড় হয়ে গেছিস মা, তুই সবসময় সত্যের পক্ষে লড়াইটা করিস, আমি জানি তুই ঠিক পারবি। তখনই রোহিত বলতে থাকে, জেঠুমণি তোমার শরীরের এরকম অবস্থা, তুমি এটা না করলেও পারতে, অন্তত তোমার জামিনটা তো হয়ে যেত। তখনই মাস্টারমশাই বলতে থাকে, না রে রোহিত, আমি সবসময় সত্যের জন্য লড়াই করেছি, তাই আজকেও আমি সত্যের জন্য লড়াই করব। আমি জানি সত্য কখনো হেরে যেতে পারে না, আর সত্যিটা ঠিক একদিন বেরিয়ে আসবে, সত্যের জয় হবেই। তারপরে দেখা যাবে বড়বাবু লাবণ্য আর মাস্টারমশাইকে সেখান থেকে নিয়ে যায়। তারপরে ধানুরা সবাই মিলে বাড়িতে আসে। তখন ধানু খুব মন খারাপ করতে থাকে আর বলতে থাকে, আজকেও দিদিভাইকে আর জেঠুমণিকে থানায় থাকতে হবে, আমার না ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তখনই রোহিত বলতে থাকে, ধানু তুই একদম চিন্তা করবি না। তখন পিয়াল বলতে থাকে, ঠিকই তো, তুই যে বড় হয়ে গেছিস, তুই যে চেষ্টা করছিস সেটা তো জেঠুমণি বুঝতে পেরেছে, তুই এত ভেঙে পড়িস না তো, ঠিক একটা না একটা উপায় ঠিক বেরোবে। তখন ধানু বলতে থাকে, কি আর বের হবে, মাত্র তো একটা দিন সময় আছে। তখন ফুলকি বলতে থাকে, তাও তো একটা দিন সময় পাওয়া গেল, এর মধ্যে যে করে হোক দিদিভাই আর জেঠুমণিকে বের করে আনতে হবে। আর ধানু দিদি, তুমি তো আগে বলেছিলে এই কেসটা খুব জটিল, এত সহজে ওদেরকে বের করে আনা যাবে না, তাহলে তুমি কেন এত ভেঙে পড়ছো বলো তো, তুমি একদম ভেঙে পড়ো না। তখনই তমাল বলতে থাকে, হ্যাঁ রে ধানু, তুই তো বলেছিলি এই কেসটা খুব জটিল, এত তাড়াতাড়ি দিদিভাই আর জেঠুমণিকে বের করে আনা যাবে না, তুই ভেঙে পড়িস না, তুই একদম ভেঙে পড়িস না, ঠিক কোনো না কোনো উপায় ঠিক বের হবে। তারপরে দেখা যাবে পিয়াল ধানুকে বলতে থাকে, ধানু চল, মা তোর জন্য কফি বানিয়ে পাঠাচ্ছে, চল খেলে না একদম ঠিক হয়ে যাবে, চল চল চল। আর কালকে কি নিয়ে লড়াইটা করবি সেটা তো ভাবতে হবে, চল। এই বলে ধানুকে নিয়ে পিয়াল চলে যায়। তারপরে তমাল চলে গেলেই রোহিত ফুলকিকে বলতে থাকে, ফুলকি আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি দাঁড়াও। তখনই ফুলকি মনে মনে বলতে থাকে, মা কালী গো, তুমি একটা পথ দেখাও, যে কোনো একটা পথ দেখাও, যেন দিদিভাই আর জেঠুমণিকে আমরা বের করে আনতে পারি। আর জামাইবাবু যা করেছে মনে হচ্ছে যেন সব সাজানো নাটক, কিন্তু এই শয়তানটা কোনো না কোনো ফাঁক তো ঠিক রেখেছে, মা কালী তুমি আমাদের সেই ফাঁকটাই ধরিয়ে দাও। ঠিক তখনই রোহিত চিৎকার করতে থাকে, ফুলকি ফুলকি বলে। তারপর ফুলকি বলতে থাকে, কি হয়েছে স্যার? তখনই রোহিত একটা টি শার্ট পরতে পারছিল না। তখনই ফুলকি বলতে থাকে, স্যার আমি সাহায্য করছি আপনাকে। তখনই দেখা যাবে সেই টি শার্টটা পরতে সাহায্য করতে থাকে ফুলকি, কিন্তু রোহিতের হাইটটা বেশি হওয়াতে ফুলকি যেন ধরতে পারছিল না। তখন একটা কেচি এনেই টি শার্টের সুতোটা কাটতে গিয়ে ফুলকির মাথায় একটা বুদ্ধি চলে আসে। তখনই ফুলকি চিৎকার করে ওঠে আর বলতে থাকে, স্যার বুদ্ধি পেয়েছি, দিদিভাই আর জেঠুমণিকে ছাড়ানোর বুদ্ধি পেয়ে গেছি, তমাল দাদা পিয়াল দাদা তোমরা এসো। তারপরে সবাই আসলেই ফুলকি বলতে থাকে, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। তখন রোহিত বলতে থাকে, ফুলকি কি হয়েছে? তখন ফুলকি বলতে থাকে, স্যার আমি একটা বুদ্ধি পেয়ে গেছি। আচ্ছা ধানু দিদি, তুমি আর আমি ধরো এক হাইটের, তাই তো? আর তোমরা কি বলেছিলে যে পোস্টমর্টম রিপোর্ট আছে সেখানে একদম স্পষ্ট বোঝা গেছে যে ওই সজলদাকে খুনটা করেছিল, সে তার সরাসরি হার্টে ফুটোটা করেছিল, গুলিটা করেছিল, যার কারণে হার্টটা ফুটো হয়ে নিচের দিকে গুলিটা নেমে গিয়েছিল, তাই তো? তখন ধানু বলতে থাকে, হ্যাঁ ফুলকি। তখন ফুলকি বলতে থাকে, ধরো তুমি আর আমি একই হাইটের, তোমাকে যদি আমি গুলিটা করি তাহলে তো গুলিটা সোজা যাবে বা উপর দিকে যাবে, কিন্তু নিচের দিকে তো যাবে না। আর দিদিভাই তো আমাদের হাইটের,
আর সজল বাবুও তো অনেকটাই লম্বা, তাহলে দিদি ভাইয়ের গুলিটা সে নিচের দিকে কি করে গেল? তখনই এই কথাতেই ধানু অবাক হয়ে যায়। তখন ফুলকি বলতে থাকে, আচ্ছা এই পয়েন্টটা একবার ভেবে দেখেছো? তখনই ধানু অবাক হয়ে যায় এই কথা শুনে। তারপরেই তমাল বলতে থাকে, কিরে ধানু, এই পয়েন্টটা নিয়ে লড়া যাবে না? তখন ধানু বলতে থাকে, হ্যাঁ এই পয়েন্টটা নিয়ে তো লড়া যাবেই ফুলকি, তুমি তো একদম ঠিক পয়েন্ট ধরেছ, এবার একটা এক্সপার্ট ধরলেই হয়ে যাবে। তখনই এই কথাতেই ফুলকি বলতে থাকে, স্যার আমি পেরেছি স্যার। তখনই রোহিত বলতে থাকে, ফুলকি তোমার মাথায় যে এইসব বুদ্ধি কোথা থেকে আসে? এই বলে ফুলকিকে জড়িয়ে ধরে রোহিত। তখন ধানু বলতে থাকে, দাদাভাই একদম ফুলকি ঠিক পয়েন্টটাই ধরেছে। আচ্ছা আমি বরং এক্সপার্টের কাছে যাচ্ছি, তুই বরং ফুলকিকে জড়িয়ে ধরে রাখ, ফুলকি এটা ডিজার্ভ করে। তারপরের দিন দেখা যাবে আবারও কোর্টে সবাই হাজির হয়। তখনই ধানু, রোহিত, ফুলকি, তমাল, পিয়াল সবাইকে নিয়ে কোর্টে হাজির হয়। আর এমন একটা অ্যাটিটিউড নিয়ে ওরা যায় যা দেখে রুদ্র আর রিকি ভয় পেয়ে যায়। তখন রিকি বলতে থাকে, কিরে দা ভাই, ওরা এরকম করে হাত ধরাধরি করে বসছে কেন? ওরা আবার কোনো ক্লু পেয়ে গেল না তো? তখন রুদ্র বলতে থাকে, না এটা কিছুতেই হতে পারে না। ওইদিকে ফুলকি বলতে থাকে, দেখুন স্যার জামাইবাবু কেমন ভয় পেয়ে গেছে। তখন রোহিত বলতে থাকে, রুদ্রর মতো শয়তান এত তাড়াতাড়ি ভয় পাবে না ফুলকি। তখন ফুলকি বলতে থাকে, আজকে দিদিভাই আর জেঠুমণিকে আমরা বাড়ি নিয়ে যাবই। এই বলেই সবাই হাত ধরে বসে থাকে। তারপর দেখা যাবে জজ সাহেব চলে আসে আর বলতে থাকে, হ্যারিং শুরু করুন। আচ্ছা ধানসিঁড়ি রায়চৌধুরী, আপনার কি লাবণ্য সান্যালের সপক্ষে কোনো প্রমাণ জোগাড় হয়েছে? তখনই ধানু দাঁড়িয়ে বলতে থাকে, হ্যাঁ ইওর অনার, জোগাড় হয়েছে। তখনই ইওর অনার বলতে থাকে, তাহলে আপনাকে দিয়ে শুরু হোক। তখনই ধানু বলতে থাকে, জজ সাহেব আমি আপনাকে অনুরোধ করব পোস্টমর্টম রিপোর্টটা আবারও দেখার জন্য। তখনই জজ সাহেব আবার পোস্টমর্টম রিপোর্ট দেখতে থাকে। তখনই আশিসময় বাবু বলতে থাকে, ইওর অনার এই পোস্টমর্টম রিপোর্ট তো অনেকবার দেখা হয়েছে, আবার দেখার কি হলো? তখনই জজ সাহেব বলতে থাকে, আপনি বসুন। তখনই ধানু বলতে থাকে, ইওর অনার আমি চাই যেই ডক্টর সজল বাবুর পোস্টমর্টম করেছিল সেই ডক্টরকে ডেকে নিতে, আপনি যদি অনুমতি দেন। তখনই জজ সাহেব অনুমতি দিলেই সেই ডক্টর সেখানে চলে আসে। তারপরে আশিসময় বাবু বলতে থাকে, ইওর অনার বারবার ধানসিঁড়ি রায়চৌধুরী শুধু শুধু আদালতের সময় নষ্ট করছে। তখনই জজ সাহেব আশিসময় বাবুকে বসিয়ে দেয়। তারপরে ধানু ডক্টরকে সজল বাবুর পোস্টমর্টমের কথা জিজ্ঞাসা করলে ডক্টর ঠিক ঠিক সবটা বলতে থাকে। তারপরে ধানু বলতে থাকে, ইওর অনার আমি একটা ডেমো দেখানোর জন্য এখানে একটু সময় চেয়ে নিচ্ছি। তখনই জজ সাহেব সময় দিলে আশিসময় বাবু তার মধ্যে ব্যাগরা দেওয়ার চেষ্টা করে। তখনই ইওর অনার আশিসময় বাবুকে বসিয়ে দেয়। তারপরে ধানু বলতে থাকে, ইওর অনার আমি ডেমো দেখানোর জন্য খুব লম্বা চওড়া একজন লোককে ডেকে নিতে চাই। তখনই ফুলকি দাঁড়িয়ে বলতে থাকে, জজ সাহেব আমি এখানে লম্বা চওড়া মানুষ হিসেবে রুদ্ররূপ সান্যালকে প্রেফার করছি, আপনি যদি অনুমতি দেন। তখনই জজ সাহেব অনুমতি দিয়ে দেয়। ওইদিকে রুদ্র ভয় পেয়ে যায়, মনে মনে বলতে থাকে, এটা আবার কোন ফাঁদ? তখনই ধানু বলতে থাকে, আর আমি লাবণ্য সান্যালকেও ডেকে নিতে চাই, আর আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ফুলকি দাসকে ডেকে নিতে চাই। তখনই জজ সাহেব অনুমতি দিলেই সেখানে ফুলকি আর লাবণ্য চলে আসে। তারপরে লাবুকে ফুলকি বলতে থাকে, আচ্ছা দিদিভাই তুমি তো আর বাড়িতে চটি পড়ো না তাই না, জুতোটা খুলে ফেলো। তারপরে লাবু জুতোটা খুলে ফেললে ফুলকি বলতে থাকে, তোমাকে তার বন্দুক আসল বন্দুক দিতে পারছি না, তাই খেলনা বন্দুক একটা মেয়েকে নিয়ে এসেছি। তখন এই লাবুকে বলতে থাকে, আচ্ছা তুমি বরং জামাইবাবুকে বন্দুকটা ধরো। তখনই লাবু ধরলেই তখন ধানু বলতে থাকে, আচ্ছা ডক্টর আপনি বলুন তো এভাবে যদি কেউ গুলিটা করে, দেখুন লাবণ্য সান্যালের যে হাইট, এই হাইট অনুযায়ী লাবণ্য সান্যাল যদি এখন রুদ্ররূপ বাবুকে গুলিটা করে তাহলে গুলিটা কি করে যাবে? তখনই ডক্টর সাহেব সবটা বুঝিয়ে বললেই আর বলতে থাকে, না উনি কিছুতেই সেই গুলিটা করেনি, কারণ উনি গুলি করলে গুলিটা উপর দিকে যাবে, কিছুতেই নিচের দিকে যাবে না। যা শুনে জজ সাহেব পুরো চমকে যায়। ওইদিকে রুদ্র সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই জজ সাহেব বলতে থাকে, ডক্টর সাহেব আপনি ঠিক বলছেন তো? তখন ডক্টরবাবু বলতে থাকে, হ্যাঁ জজ সাহেব আমি নয়, যে কোনো ডক্টরকে আপনি এক্সপার্টকে ডাকলেই এটাই বলবে। তখনই জজ সাহেব সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখেই লাবণ্য সান্যাল আর জেঠুমণিকে বেকসুর খালাস করে দেয়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।